আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। গতকালকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর ক্লাস আছে। তোমরা যারা ক্লাসে ছিলে ব্যাংক সমন্বয় বিবরণী আর বেসিক আলোচনাটা করছিলাম। আমরা বলে দিয়েছিলাম যে আজকে আমরা ক্লাস 2 করব, অর্থাৎ আজকে পার্ট 2 হবে। তার ধারাবাহিকতায় একটু লেট হলেও আমরা ক্লাসটা শুরু করছি। লেট হওয়ার কারণ হচ্ছে আজকে অফিসিয়ালি একটু কাজে আটকে গেছিলাম, একটু আগেই বাসায় আসলাম, এসে সাথে সাথেই তোমাদের ক্লাসটা শুরু করলাম। যারা যুক্ত হবে, যারা ক্লাসে অলরেডি যুক্ত হয়েছে, অনুরোধ করবো সবাইকে ল্যাপটপ একটু শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু ল্যাপটপ যার যার জায়গা থেকে ল্যাপটপ শেয়ার করে দেই। এবং তোমরা বিভিন্ন গ্রুপে আসলে যুক্ত আছো, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। এবং হচ্ছে কমেন্টে তোমাদের পরিচিত যারা আছে, ক্লাসমেট, ফ্রেন্ডস, ছোট ভাই বোন, ওদেরকে মেনশন করে দিতে পারো। সবাই মিলে ক্লাস করবে ইনশাল্লাহ। ক্লাসে উপস্থিতি বেশি থাকলে পড়াইতে এবং পড়তে দুইটাই আসলে ভালো লাগে। তো সবাইকে অনুরোধ করবো ল্যাপটপ শেয়ার করে দাও। আমরা আজকে বাকি অংশ অর্থাৎ বেসিকের বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। এটা একেবারে সবার জানা জরুরি এই টপিকটা। আমরা মোটামুটি সবাই ভয় পাই আসলে। তো এই গতকালকের ক্লাসটা করে আজকের ক্লাসটা যারা করবে ইনশাল্লাহ তাদের এই ভয় ভীতিগুলা দূর হয়ে যাবে। আর সবাই একটু যুক্ত হয়ে ল্যাপটপ শেয়ার করে দেই। গতকালকে একটা কথা বলছিলাম যে তোমরা যারা ক্লাস করছো একটু নোটটা শেয়ার করো, কিন্তু তোমরা আসলে কেউ নোট শেয়ার করো নাই। এটা দুঃখজনক। সবাই একটু নোট শেয়ার করলে কি হয়, বাকিরাও ক্লাসটা করতে আগ্রহ বোধ করে এবং ক্লাসে যুক্ত হয় আর কি। তো যারা যুক্ত হয়েছে অলরেডি সবাইকে অনুরোধ করবো একটু সময় নিয়ে, আমরা একটু সময় নিয়ে, কারণ বাকিরা যুক্ত হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। মারিয়া আক্তার আগের ক্লাসে কমেন্ট করছে। আচ্ছা, গতকালকের ক্লাসটা আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো ছিল। আশা করছি আজকের ক্লাসও আমরা রেসপন্স ভালো পাবো। তোমাদের রেসপন্সের উপরই আসলে আমাদের ক্লাসটা ক্লাস করানোটা ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, লাভলি আসো, লাভলি ছাড়া যারা আসো, যারা ক্লাস করছো গতকালকে, একটু সবাইকে একটু শেয়ার করে দেয়, একটু হাইলাইট করে দিতে পারি। মেহরিন ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করবো, সবাই একটু শেয়ার করবো, তাহলে না হলে কিন্তু বাকিরা যুক্ত হতে পারবে না আসলে। আর আজকে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, একটু লেট না, ভালো লেটই হয়েছে মোটামুটি। 8:30 ক্লাস নেওয়ার কথা, ক্লাসের টাইমটা আসলে অনেক বেশি বেড়ে গেছে, তাই না? অলরেডি 9টা বেজে গেছে, অলমোস্ট 9টা বেজে গেছে। সবাই একটু শেয়ার করে দেয় দ্রুত। আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করব। গতকালকে আমরা ডিএমসিএম পর্যন্ত তোমাদেরকে পড়াইছি, ডিএমসিএম। সবাই একটু দ্রুত শেয়ার করার চেষ্টা করি। আমাদের যে গ্রুপগুলো আছে, তোমরা চাইলে সেই গ্রুপগুলোতেও কিন্তু তোমরা আমাদের এই ক্লাসগুলো শেয়ার করতে পারো। তাতে করেও অনেকে কিন্তু নোটিফিকেশন পায় আসলে। হ্যাঁ, আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের অ্যাকাউন্টিং আওয়ারের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতেও তোমরা লাইভটা শেয়ার করতে পারো। আচ্ছা, ইতিমধ্যে অনেকে আসছে, আমরা শুরু করবো ইনশাল্লাহ। আশা করি ধীরে ধীরে আমরা বাকিদের পেয়ে যাব। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমরা আসলে যেটা পড়ছিলাম গতকালকে ক্লাসে আমরা ডিএম এবং সিএম এই দুটার বিস্তারিত পড়ার চেষ্টা করছি, তাই তো? এই দুটার বিস্তারিত পড়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমরা ডিএম সিএম পড়া শেষ করছি। তারপরে আমরা হচ্ছে আজকে আরেকটু অ্যাডভান্স লেভেলে আগাবো। যেমন হচ্ছে ধরো আমরা আজকে দেখবো এন এস এফ। এই যে এটা একটা চেক, এনএসএফ চেক বলা হয়। এটার পূর্ণরূপটা অনেক বেশি পরীক্ষা আসে, ঠিক আছে?
এইটার পুনরুক্ত পরীক্ষা আসে অনেক বেশি। তাহলে আমরা স্যার এসএসসি 25-এর কোনো ক্লাস হবে? ওবি হ্যাঁ, এইচএসসি 15-এর ক্লাস হবে ইনশাল্লাহ। তোমাদের ব্যবসা উদ্যোগ যে পরীক্ষাটা আছে এটা শেষ হয়ে গেলে অ্যাকাউন্টিং এর জন্য ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা কিছু ক্লাস তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস তোমাদের জন্য আমরা নিব, ঠিক আছে? তো আমরা কেউ কি পারবো এনএসএফ চেকের পূর্ণরূপ কি? এনএসএফ, এনএসএফ খুবই গুরুত্বপূর্ণ, এই পূর্ণরূপটা প্রায় পরীক্ষা আসে। এনএসএফ, ঠিক আছে? এনএসএফ চেক, এনএসএফ চেকের পূর্ণরূপটা আমরা কেউ পারবো কিনা? কেউ কি বলতে পারবো কিনা? আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। তো আমরা নরমালি এটার পূর্ণরূপটা পরীক্ষা আসে, এটার পূর্ণরূপটা পরীক্ষা আসে। তাই আমরা হচ্ছে নট সাফিসিয়েন্ট, নট সাফিসিয়েন্ট ফান্ড, ঠিক আছে? নট সাফিসিয়েন্ট ফান্ড, আবার এটাকে অনেক নন সাফিসিয়েন্ট ফান্ডও বলে। নট অথবা নন সাফিসিয়েন্ট ফান্ড, নন অথবা নট সাফিসিয়েন্ট ফান্ড, এটাকে বলা হয় অমর্যাদা, হ্যাঁ, অমর্যাদাকৃত চেক, ওকে? এটাকে আবার বলা হয় প্রত্যাখ্যান চেক, হ্যাঁ, কি বলা হয়? প্রত্যাখ্যান চেক বলা হয়। তো এটা হচ্ছে, আবার এটাকে বলা হয় অপর্যাপ্ত তহবিল, অপর্যাপ্ত তহবিল চেক। দেখো বিভিন্ন নামেই ডাকা হয়ে থাকে। এনএসএফ চেকের আরো কিছু নাম আমরা দেখলাম, কি কি নাম পাইলাম বলো তো? আর হলো অমর্যাদাকৃত চেক, প্রত্যাখ্যান চেক, অপর্যাপ্ত তহবিল চেক, আর ইংলিশে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড বা নন সাফিসিয়েন্ট ফান্ড। এখন প্রশ্ন হলো এই প্রত্যাখ্যান চেক বলতে আসলে কি বোঝায়? তোমরা যদি এগুলার ব্যাখ্যা বুঝো, তুমি যদি এগুলো বিস্তারিত জানো, তাহলে কিন্তু তুমি বুঝবা যে আসলে কখন এটা যোগ করতে হবে, কখন এটা বিয়োগ করতে হবে। এইভাবে তুমি আসলে প্রত্যেকটা এন্ট্রির বিস্তারিত তোমার জানার চেষ্টা করতে হবে। প্রত্যাখ্যান চেক মানে হচ্ছে, ধরো তুমি একটা চেক, মানে হচ্ছে ধরো তুমি মিস্টার রহিমের কাছে টাকা পাও, তো রহিম তোমার একটা চেক দিল, তো এই চেকের টাকাটা আদায় করার জন্য তুমি ব্যাংকে জমা দিছো। কোথায় জমা দিছো? ব্যাংকে জমা দিছো। তো ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক যখন রহিমের কাছ থেকে টাকাটা আনতে গেল, তার অ্যাকাউন্ট থেকে গিয়ে দেখলো রহিমের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই। ধরো রহিমের অ্যাকাউন্টে টাকা আছে 20 টাকা, কিন্তু চেক লিখছে 25 টাকা। তো এই চেকটাকে বলা হয় বাউন্স, মানে প্রত্যাখ্যান হয়েছে। তখন ব্যাংক বলবে ভাই যার থেকে চেক আনছো তার কাছে নিয়ে যাও। অর্থাৎ ব্যাংক কিন্তু এই চেকের টাকাটা কি করতে পারবে না? আদায় করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে, যে বিষয়টা কি দাঁড়াইতেছে, সেটা হচ্ছে কি, এটা একটা ডেফিনেশন কি, যে ব্যাংকে, খেয়াল করতে হবে তোমার, খেয়াল করো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, ব্যাংকে জমাকৃত চেক কি হলো? প্রত্যাখ্যান হলো। ব্যাংকে মানে নরমালি এনএসএফ চেক বলতে আমরা কি বুঝবো? ব্যাংকে জমাকৃত চেক, মানে চেকের টাকা আদায় করার জন্য ব্যাংকে আমরা চেকটা জমা দিছি। ভালো করে খেয়াল করো, তুমি যখন তুমি চেকটা ব্যাংকে জমা দিছো, তখন কিন্তু তুমি কি করছো? তুমি কিন্তু নগদান বইতে কি করে ফেলছো? নগদান বইতে কিন্তু তুমি প্লাস করে ফেলছো, কারণ ব্যাংকে যেহেতু চেকটা আদায় করার জন্য জমা দিছো, তো ব্যাংক তো টাকাটা আদায় করে কি করবে? তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। তো এই চিন্তা করে তুমি কি করছো? নগদান বইতে টাকাটা তুমি যোগ করে ফেলছো। কিন্তু ব্যাংক যখন এই টাকাটা আদায় করতে গেল, আদায় করতে গিয়ে দেখলো যে যার চেক তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, তখন ব্যাংক কোনো কিছুই না করে চেকটাকে আবার ফেরত দিয়ে দিল। ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাংক কিন্তু যোগও করে নাই, বিয়োগও করে নাই, চেকটাকে ফেরত দিয়ে দিল। কাকে? আমাকে। বললো যে ভাই যার চেক তার কাছে নিয়ে যাও, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। তাহলে এখানে ব্যাংক কি যোগ বিয়োগ কিছু করছে? করে না কিন্তু। যেমন ধরো এটা হচ্ছে নগদ আর হচ্ছে ব্যাংক, তাহলে তুমি যোগ করে ফেলছো, কিন্তু ব্যাংক কি করে নাই? কিছুই করে নাই। ব্যাংক কি করে নাই? কিছুই করে নাই। তাহলে তুমি যদি যোগ করে ভুল করছো, তাহলে তোমার এখন আবার কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বুঝছো কিনা বিষয়টা? এনএসএফ চেক হচ্ছে এমন একটা চেক যেটা ব্যাংকে জমা দিয়েছি টাকা আদায় করার জন্য। তো জমা দেওয়ার সময় আমি আমার নগদান বইতে যোগ করে ফেলছি, কিন্তু ব্যাংক আদায় করতে গিয়ে দেখলো যে আসলে যার চেক তার অ্যাকাউন্টে টাকা নাই, এই জন্য চেকটা ব্যাংক ফেরত দিয়ে দিছে। তো ব্যাংক কিন্তু যোগ করে নাই, বিয়োগ করে নাই, তাহলে আমি কিন্তু যোগ করে ফেলছি। তাহলে আমি দেখো দাঁড়িপাল্লা হিসাবে চিন্তা করলে আমারটা বাইরে গেছে, ব্যাংকেরটা এই জায়গায় আছে। তাহলে কি হইলো? ব্যাংক সমন্বয় বিপণিমানিত দুটার কি করতে হবে? সমান করতে হবে। তো সমান করতে হলে আমারটা যে উপরে উঠে গেছে এটা আবার নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি যেটা যোগ করছিলাম ওটা আমার বিয়োগ করে দিতে হবে। আমি কথা বুঝাতে পারলাম? তাহলে আমাদের কি মনে রাখতে হবে? যে এনএসএফ চেক অথবা প্রত্যাখ্যান চেক অথবা অমর্যাদাকৃত চেক কার বইতে যোগ বিয়োগ করতে হবে?
মানে বিয়োগই হবে, যোগ হওয়ার কোনো সুযোগ নাই। নগদান বইতে, নগদান বইতে মানে কার বইতে? আমানতকারীর বইতে। কার বইতে? আমানতকারীর বইতে। এইটা যেহেতু ব্যাংক যোগও করে না বিয়োগও করে না, সুতরাং তোমার এই যোগ বিয়োগের কাজটা করতে হবে। তুমি যদি যোগ করছো তুমি আবার বিয়োগ করবে। আবারও বলতেছি, খেয়াল রাখো, আমি এটার পুরো ব্যাখ্যা দিলাম। কেন ব্যাখ্যা দিলাম? কারণ ব্যাখ্যাগুলো মনে থাকলেই তুমি বুঝতে পারবা যে কার বইতে যোগ হবে কার বইতে বিয়োগ হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এনএসএফ চেকের বিস্তারিত কি বুঝতে পারছি কিনা? এনএসএফ চেক মানে জমাকৃত চেক প্রত্যাখ্যান, অর্থাৎ ব্যাংকে যে চেকটা জমা দিছি সেই চেকটা প্রত্যাখ্যান হচ্ছে, এটাকেই ধরে নিতে হবে। যারা স্টিল একটা শেয়ার করুন, আমরা যদি সবাইকে একটু অনুরোধ করবো প্লিজ, সবাই যদি একটু শেয়ার করো, কমেন্টে একটু হাইলাইট লিখো, তাহলে কিন্তু আরো অনেকেই ক্লাসটা করতে পারবে। লাস্ট ক্লাসটা যারা করছে তারা অনেকেই ক্লাসটা করতে পারবে। একটু সবাই চেষ্টা করি, সবাইকে একটু শেয়ার করি, ইনশাল্লাহ কমেন্টে আমরা মেনশন করে দিতে পারি। আর একটু রেসপন্স করার চেষ্টা করি, একটু রেসপন্স করব, তাহলে আসলে ক্লাসটা কন্টিনিউ করতে ভালো লাগবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এনএসএফ চেকটা কি হচ্ছে বলতো? এনএসএফ চেক হচ্ছে কি? এনএসএফ চেক নগদান বইতে বা আমানতকারীর বইতে কি হবে? যোগ বিয়োগ হবে। আশা করি পর্যন্ত বুঝতে পারছো, একটু রেসপন্স করো। তাহলে একটা জিনিস কি ক্লিয়ার? আমরা ডিএম সম্পর্কে জানলাম, আমরা সিএম সম্পর্কে জানলাম, আমরা এনএসএফ চেক সম্পর্কে জানলাম। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই সব এখন থেকে সুন্দরভাবে আর কেউই আমাকে বোঝাতে পারেনি। আরিফ খান, থ্যাংক ইউ। কি অবস্থা আরিফ, কোথায় আছো, কেমন আছো তুমি? আচ্ছা, তাহলে এই যে ডিএম, সিএম আর হচ্ছে এনএসএফ, এই তিনটা চেকে কার বইতে যোগ বিয়োগ হবে? এই তিনটা যোগ বিয়োগ হবে হচ্ছে আমানতকারীর বই। আমানতকারীর বই মানে কার বই? নগদান বই। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। আমি তো তোমাকে বিস্তারিত শিখাইলাম, সংক্ষেপে মনে রাখতে হবে। তাহলে ডিএম কি হবে? ডিএম বিয়োগ হবে। সিএম কি হবে? যোগ হবে। এনএসএফ চেক কি হবে? বিয়োগ হবে। ব্যাস শেষ। ব্যাংক সমন্বয় বিবরণীর 70% কমপ্লিট। ব্যাংক সমন্বয় বিবরণীর 70% কমপ্লিট। যদি একটু মনে রাখতে পারি যে ডেবিট মেমোরেন্ডাম আমানতকারীর বই মানে নগদান বইতে বিয়োগ হবে, ক্রেডিট মেমোরেন্ডাম নগদান বইতে যোগ হবে, এনএসএফ চেক নগদান বইতে বিয়োগ হবে। ব্যাস এই তিনটা পয়েন্ট যদি কেউ মনে রাখো, তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর 70% কমপ্লিট। ব্যাংক সমন্বয় বিবরণীর 70% কমপ্লিট ইনশাআল্লাহ। ব্যাংক সমন্বয় বিবরণীর 70% কমপ্লিট। তাহলে এখন পর্যন্ত আমরা যা শিখলাম, সবগুলোই নগদান বইতে যোগ বিয়োগ হবে। সবগুলো কোথায় যোগ বিয়োগ হবে? সবগুলো নগদান বইতে যোগ বিয়োগ হবে। সবগুলো নগদান বইতে যোগ বিয়োগ হবে। সবগুলো নগদান বইতে যোগ বিয়োগ হবে। ডান। ওকে, একটু রেসপন্স করি। কথাবার্তা যদি একেবারেই না বলি তাহলে কিন্তু আসলে বোবার মতো হয়ে ক্লাস করতে হবে। ওকে, এখন আসো পরের স্টেপে যাই। গতকালকে একজন একটা কোশ্চেন করছিল যে স্যার সবগুলো কি নগদান বইতেই বা হচ্ছে সবগুলো কি আমানতকারীর বইতে যোগ বিয়োগ হবে? না, আমরা আজকে তার ব্যতিক্রম গুলো একটু দেখব। তাহলে এই যে ডিএম, সিএম, এনএসএফ চেক, এগুলা আমরা দেখলাম যে এগুলার কাজ ব্যাংক করে ফেলছে। এগুলা এখন কার বাকি আছে? নগদান বইতে বাকি আছে, সে নগদান বইতে করে নিল, তাই তো? আচ্ছা, এবার আসো যে বিষয়টা একটু দেখার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আমরা এবার দেখব হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। কি? ডিপোজিট ইন ট্রানজিট। এটা আমরা বাংলা যদি লিখি ডিপোজিটে জমা। হ্যাঁ, তারপর আমরা এটাকে বলতে পারি পথি মধ্যে জমা। ঠিক আছে, আমরা বলতে পারি পরিবহনাধীন চেক। দেখো নামগুলো খেয়াল করো, আমরা কি বললাম এখানে? কতগুলো নাম বললাম আমরা? আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো তোমার জন্য। কোনো যদি হেল্প করতে পারি আমাকে জানাইও, আমার সাথে শেয়ার করতে পারো। আল্লাহ সকল সমস্যা থেকে তোমাকে পরিত্রাণ দিক। আচ্ছা, এখানে যে বিষয়টা জানার চেষ্টা করলাম, দেখো
ডিপোজিটে জমা, তারপরে বললাম পথিমধ্যে জমা, পরিবহনাধীন চেক। তাহলে পরিবহনাধীন, পথিমধ্যে, তার মানে পরিবহনাধীন, পরিবহনের মধ্যে আছে, এখনো পরিবহনের কাজটা শেষ হয় নাই। পথিমধ্যে, এখনো পথের মধ্যে আছে, এখনো শেষ হয় নাই। ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাইবা, তুমি বাসে এখন কুমিল্লা আছো, তাহলে কি তুমি তোমার গন্তব্যে পৌঁছাইছো না? এখনো কিন্তু পৌঁছাও নাই। তার মানে তুমি যে উদ্দেশ্যে রওনা করছো সেই উদ্দেশ্য স্থলে তুমি এখনো গিয়ে পৌঁছাইতে পারো নাই। তাহলে খেয়াল করে এই চ্যাপ্টারের অর্থ কি, এই চ্যাপ্টার যে সংজ্ঞাটা, যে ডেফিনেশনটা আমি লিখবো, এটা হুবহু পরীক্ষায় চলে আসে। এই ডেফিনেশনটা হুবহু কোথায় আসবে? পরীক্ষায় আসবে। ডেফিনেশনটাকে যদি একটু খেয়াল করার চেষ্টা করো, যে আদায়ের জন্য ব্যাংকে জমা, কিন্তু আদায় হয়নি। এটাকে নরমালি ল্যাঙ্গুয়েজটা এইভাবে থাকে পরীক্ষা হলে, জমাকৃত চেক আদায় হয়নি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে ব্যাংকে যে চেক জমা দিল, খেয়াল করতে হবে, একটু বোঝার চেষ্টা করবা যে কে কাজ করে ফেলছে, কার বাকি আছে, এইটা বুঝলেই তো ব্যাংক সম্বন্ধে বিবরণীর কাজ শেষ। তাহলে এই যে আদায়ের জন্য ব্যাংকে জমা, এই যে জমাকৃত, তাহলে ব্যাংকে চেকটা জমা দেয় কে বলো তো? ব্যাংকে চেকটা কে জমা দেয়? ব্যাংকে চেকটা জমা দেয় হচ্ছে আমানতকারী। কে জমা দেয়? আমানতকারী জমা দেয়। কে জমা দেয়? আমানতকারী জমা দেয়। কে জমা দেয়? আমানতকারী জমা দেয়। এখন আমানতকারী যখন চেকটা ব্যাংকে জমা দেয়, তাই সে কি করে? যেহেতু জমা দিচ্ছে, তার মানে চেকের টাকা আদায় করবে, ব্যাংক আদায় করে তার অ্যাকাউন্টে যোগ করে দিবে। তাহলে খেয়াল করো, ধরো নগদান বই, আর এটা হচ্ছে ব্যাংকের বই, হ্যাঁ? তো তুমি আমানতকারী যখন চেকটা ব্যাংকে জমা দিছে, তখন কিন্তু সে কি করে ফেলছে? নগদান বইতে এটা যোগ করে ফেলছে। কারণ কি? ব্যাংকে চেকের টাকা আদায় করে তো তার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিবে। তো এটা চিন্তা করে সে কি করছে? তার নগদান বইতে সে টাকাটা যোগ করে ফেলছে। এখন তাহলে নগদান বইয়ের কাজ শেষ, অর্থাৎ আমানতকারীর কাজ শেষ। তাহলে চেকটা এখন আছে কার কাছে? ব্যাংকের কাছে। কার কাছে আছে? ব্যাংকের কাছে। তাহলে কাজটা বাকি কার? ব্যাংকের। তাহলে এই চেকের এখন বাকি অংশের কাজ কে করবে? ব্যাংক। তাহলে নগদান বইতে যেহেতু যোগ হয়েছে, তাহলে ব্যাংকেরও কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কাজটা কে করবে বলতো? এই এন্ট্রিটা যোগ বিয়োগ কে করবে? এন্ট্রি যোগ বিয়োগ করবে ব্যাংক। কারণ কি? কারণ আমানতকারী অলরেডি যোগ করে ব্যাংকে চেকটা জমা দিছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই চেকের যোগটা এখন কে করবে? ব্যাংক। কেন যোগ করবে? কারণ নগদান বইতে যোগ করছে। দুইটা বইয়ের রেজাল্ট সমান হইতে হবে। যেহেতু ব্যাংক আদায় করবে, আদায় করে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করবে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। এই হিসাবে তুমি কিন্তু টাকা বাড়াই ফেলছো। তাহলে তুমি যোগ করছো, তাহলে ব্যাংকও যোগ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে উক্ত দফাটি ব্যাংক যোগ করবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে শিখে নিলাম যে এন্ট্রিটা কে যোগ করবে? এন্ট্রিটা যোগ করবে হচ্ছে ব্যাংক। এন্ট্রিটা কে যোগ করবে? এন্ট্রিটা যোগ করবে হচ্ছে ব্যাংক। এন্ট্রিটা কে যোগ করবে বলো? এন্ট্রিটা যোগ করবে হচ্ছে ব্যাংক। সোজা হিসাব। এন্ট্রিটা কে যোগ করবে? এন্ট্রিটা ব্যাংক যোগ করবে। ওকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পথিমধ্যে জমা, পরিবহনাধীন চেক, ডিপোজিটে জমা। তাহলে এই চেকটা কে যোগ বিয়োগ করবে? এই চেকটা যোগ বিয়োগ করবে হচ্ছে ব্যাংক। এই চেকটা কে যোগ বিয়োগ করবে? এই চেকটা যোগ বিয়োগ করবে হচ্ছে ব্যাংক। এই চেকটা যোগ বিয়োগ করবে কে? ব্যাংক। ব্যাস, শেষ। এই জিনিসগুলো বুঝতে হবে। তুমি এগুলো বুঝলে তোমার জন্য ব্যাংক সম্বন্ধে বিবরণী তোমার কাছে একবারে পানি ভাত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এটা কে যোগ বিয়োগ করবে? ব্যাংক। কারণ কে যোগ বিয়োগ করে ফেলছে অলরেডি, নগদান বইতে আমানতকারী যোগ করে ফেলছে। তাহলে বাকি আছে কার? ব্যাংকের। তাই ব্যাংক যোগ করবে, ব্যাংক যোগ করবে। ব্যাস, সোজা হিসাব। ডান। নেক্সট, এবার করব হচ্ছে আমরা অনুপস্থিত চেক বা বকেয়া চেক। অনুপস্থিত চেক বা কি চেক? বকেয়া চেক অথবা অপরিশোধিত চেক। অপরিশোধিত চেক। এখন প্রশ্ন, স্যার এই চেকের অর্থ কি? এই চেকটা দিয়ে কি বোঝায়? এর ডেফিনিশন বুঝতে হবে।
এই ডেফিনিশন তোমাকে জানতে হবে। যারা ক্লাসে যুক্ত হচ্ছে অনুরোধ করবো ব্যাংক সমন্বয় বিবরণী যারা ভয় পাও ক্লাসটা একবার করো ইনশাল্লাহ। আজকের এবং আগের ক্লাসটা গতকালকের ক্লাস এই 2 পার্ট করলে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমার যেই ভয়ভীতি কাজ করতে এগুলো অনেকটাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা এখনো লাইভটা শেয়ার করো না একটু শেয়ার করে দাও, কারণ ধারাবাহিকভাবে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমি একবারে A to Z তোমাদেরকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চেকের অর্থকে একটু খেয়াল করতে হবে, ডেফিনেশন বোঝার চেষ্টা করবো। মিনিং কি, প্রত্যেকটা এন্ট্রি যখন আমি ব্যাখ্যা জেনে যাব তখন কিন্তু আমার আর বলে দিতে হবে না কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে। এটা হচ্ছে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ডেফিনিশন থেকে তুমি বুঝে যাইবা যে আসলে কে যোগ বিয়োগ করার বাকি আছে। দেখো, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, তাহলে চেক ইস্যু করে কে? চেক ইস্যু করার কাজটা হচ্ছে আমানতকারী চেকটা ইস্যু করে। কে ইস্যু করে? আমানতকারী চেক ইস্যু করে। ইস্যু করে মানে পাওনাদার তোমার কাছে টাকা পানা, তাহলে তুমি টাকা না দিয়ে তার একটা চেক দিছো, ভাই এই টাকাটা তুমি আমার অ্যাকাউন্ট থেকে উঠে নিও, ওকে। কিন্তু যার তুমি চেকটা দিলা ওই ভদ্রলোক এখনো চেকটা নিয়ে ব্যাংকে উপস্থাপন করে নাই, অর্থাৎ ব্যাংকের কাছ থেকে এখনো টাকা উঠায় নাই। বোঝার চেষ্টা করবা, তুমি চেক দিয়ে দিছো, যখন আমানতকারী চেক দিয়ে দিছে তখন কিন্তু আমানতকারী তার নগদান বই থেকে এই টাকাটা কি করে দিছে? মাইনাস। কারণ ব্যাংক তো এই চেকের টাকা পরিশোধ করেই দিবে, তো এই চেকের টাকা পরিশোধ করে তো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিবে। তো যেহেতু মাইনাস করে দিবে, আমানতকারী তার নগদান বইতে মাইনাস করে ফেলছে, কিন্তু ব্যাংক কিন্তু এখনো কি করে নাই? ব্যাংক কিন্তু এখনো মাইনাস করে নাই। কারণ কি? কারণ ওই পাওনাদার কি করে নাই? পাওনাদার কিন্তু চেকটা নিয়ে এখনো ব্যাংকের কাছে যায় নাই, তাই ব্যাংক এটা মাইনাস করে নাই। তাহলে বাকি আছে কার বলো তো? কাজটা করার বাকি কার? ব্যাংকের। সুতরাং আমরা বলতেই পারি যেহেতু নগদান বইতে এটা মাইনাস হয়েছে, তাহলে ব্যাংকের বইতে এটা মাইনাস করতে হবে। তাহলে কে মাইনাস করবে? ব্যাংক মাইনাস করবে। যেহেতু অলরেডি আমানতকারী বিয়োগ করে ফেলছে, তাহলে এবার বিয়োগ করার কাজটা কার? ব্যাংকের। তাহলে আমরা বলতেই পারি উক্ত দফাটি ব্যাংক কি করবে? বিয়োগ করবে। এই কথাগুলো হুবহু এমসিকিউতে আসবে। খেয়াল করো, ইস্যুকৃত চেক কার বরাবর ইস্যু করছি? পাওনাদার বরাবর ইস্যু করছি, কিন্তু পাওনাদার চেকটা নিয়ে এখনো ব্যাংকের কাছে যায় নাই। পাওনাদার চেকটা নিয়ে এখনো ব্যাংকের কাছে যায় নাই, তাই ব্যাংক টাকা পরিশোধ করে নাই। কিন্তু আমি কিন্তু কি করে ফেলছি? আমি কিন্তু মাইনাস করে ফেলছি। তাই এবার ব্যাংকেরও মাইনাস করতে হবে। তাই কার মাইনাস করতে হবে? ব্যাংকেরও মাইনাস করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম এই চেকটাও কার বইতে মাইনাস হবে? ব্যাংকের জের বা ব্যাংকের বইতে মাইনাস হবে। কার জের? কার বই থেকে মাইনাস করতে হবে? ব্যাংকের বই থেকে মাইনাস করতে হবে। কার বই থেকে? ব্যাংকের বই থেকে মাইনাস করতে হবে। কার বই থেকে মাইনাস করা লাগবে? ব্যাংকের বই থেকে মাইনাস করা লাগবে। বুঝা গেছে কিনা বলো? যারা এই ক্লাসে আসো 10-12 জন একটু যদি রেসপন্স করো, বুঝতে পারতেছো কিনা, আলোচনাগুলো বুঝতে পারতেছো কিনা, যদি একটু রেসপন্স করো তাহলে আসলে পড়াইতে ভালো লাগে। হ্যাঁ, এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, লাভলি মেনশন করতেছো। এভাবে একটু যদি মেনশন করে দিই আমরা, তাহলে কিন্তু বেশ কয়েকজন আমাদের সাথে এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। তাহলে এইখান থেকে আমরা যা শিখলাম, একটা জিনিস আমরা শিখলাম, সেই জিনিসটা কি? আমরা প্রথমে উভয়ের পদ্ধতিটা শিখি। তোমরা জানো ব্যাংক সমন্বয় বিবরণী দুই ভাবে করা যায়, উভয়ের পদ্ধতি মানে দ্বৈতজের পদ্ধতি, আর হচ্ছে এককজের পদ্ধতি। তো আমি এতক্ষণ উভয়ের পদ্ধতি, বেসিক্যালি ব্যাংক সমন্বয় বিবরণী মানে হচ্ছে উভয়ের পদ্ধতি। যে যার কাজ বাকি আছে সে হয়তো করবে নাকি? যার কাজ বাকি আছে সেই তো করবে, ঠিক আছে? যেমন ধরো তোমার বাসায় তুমি আর ধরো হচ্ছে তোমার বাবু আছো, হ্যাঁ, এখন তুমি খাইয়ে ফেলছো, তাহলে বাকি আছে কার খাবারের? তোমার বাবু, তাহলে সে খাইয়ে ফেলবে, তাই তো নাকি? কিন্তু এমন হইলো যে তোমার বাবু খায় না দেখে তুমি আবার যা খাইছো তা আবার বমি করে ফেলছো। বাবুর জন্য এত মায়া তোমার, তুমি কি করলা? খাইলা না, যা খাইছো তাও আবার বাইর করে ফেললা। এরকমটা হওয়া উচিত?
এটা কিন্তু আসলে নিয়মের মধ্যে পড়ে না। যেহেতু তুমি খাই ফেলছো, এবার তোমার বাবু খাই ফেলবে নাকি, বা তোমার বাবু খাই ফেলছে যেহেতু এবার তুমি খাই ফেলবা। যার কাজটা বাকি আছে সেই করবে, সোজা হিসাব। এখন নরমালি আমরা উভয়ের পদ্ধতিতে এটাই করি, আর যার বাকি আছে সে যোগ বিয়োগ করবে, যে করে ফেলছে তার আর যোগ বিয়োগ করার প্রয়োজন নাই, যে কাজ শেষ করে ফেলছে সেই মানে কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে উভয়ের পদ্ধতির যে বক্সটা দেখো, তো উভয়ের পদ্ধতিতে আমি দুই পাশে রেখা করতেছি, তোমরা তো নরমালি নিচে নিচে করো। তো নগদান বই অনুযায়ী যে পাঁচটা, সেখানে আমরা দেখলাম যে যোগ হবে কি সিএম। কি যোগ হবে? সংক্ষেপে দেখো, বক্স সংক্ষেপে মনে রাখা এটা হচ্ছে সবথেকে সোজা টেকনিক। উভয়ের পদ্ধতি আমরা দেখছি সিএম কোন বইতে যোগ বিয়োগ হয়, মনে আছে কিনা বলো? সিএম যোগ বিয়োগ হয় কোন বইতে? নগদান বইতে। বিয়োগ হয় কি ডিএম, বিয়োগ হয় কি ডিএম। আরেকটা বিয়োগ হয় সেটা হচ্ছে এনএসএফ। দেখো তো এগুলা এখানে কেন যাবে? নগদান বইতে কেন যোগ বিয়োগ হবে শিখাইছি কিনা তোমাদেরকে? এগুলা নগদান বইতে কেন যোগ বিয়োগ হবে এটা শিখাই ফেলছে তোমাদেরকে। কারণ এই সিএম ডিএম এর যোগফলটা আগে সিএম ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করছে, তাহলে তোমার বাকি আছে এর জন্য তুমি যোগ করবা। ডিএম হচ্ছে ডেবিট মেমো, হচ্ছে ওই সকল যেগুলোর ফলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা কমাইছে, তাহলে এবার তোমার কমাইতে হবে। এনএসএফ চেক হচ্ছে তুমি যোগ করছিলা, এবার তোমার বিয়োগ করতে হবে। এটা ব্যাংক কিছু করে নাই, যোগ করছো যেহেতু এবার তোমার বিয়োগ করতে হবে। এবার পাস বই মানে ব্যাংকের পাসটা কি করব আমরা? যোগ করব হচ্ছে ডিপোজিটে জমা। কি জমা? ডিপোজিটে জমা। বিয়োগ করব হচ্ছে কি বকেয়া চেক। বিয়োগ করব হচ্ছে বকেয়া চেক। ব্যাস, শেষ। এটা হচ্ছে উভয়ের পদ্ধতি। এটা হচ্ছে কি উভয়ের পদ্ধতি, সিম্পল। দেখো বেসিক জিনিস এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমি লাস্ট ক্লাস থেকে আজকে, গতকালকের ক্লাস থেকে আজকে পর্যন্ত তোমাকে যা শিখাইলাম এটাই হচ্ছে বেসিক ব্যাংক সমন্বয় বিবরণী। নগদান বই অনুযায়ী, অর্থাৎ নগদান বই মানে আমানতকারী, তাই আমানতকারী এই এন্ট্রিগুলো যোগ বিয়োগ করবে। আর ব্যাংক পাস বই মানে হচ্ছে কি ব্যাংক, তাহলে ব্যাংক কি করবে? এই দুইটা এন্ট্রি যোগ বিয়োগ করবে। আর ব্যাংক যদি কখনো বেশি যোগ করে থাকে এবার কমাই দিবে, সে বিয়োগ করবে। কম করে থাকলে বেশি যোগ করে দিবে। এটা ব্যাংকের কাজটা, সে ব্যাংকের নিজে যোগ বিয়োগ করবে। নগদান বইতে যদি তুমি বেশি যোগ করো তাহলে এবার তুমি বিয়োগ করে কম মানে ঠিক করবা। তুমি যদি বেশি বিয়োগ করো তাহলে যোগ করে দিবা। মানে যার যার ভুলটা তার সংশোধন করতে হবে। ব্যাংক বেশি দেখাইছে তার জন্য আমি বেশি দেখাবো না, ব্যাংক বেশি দেখাইছে তার মানে ব্যাংকই এটারে কমাইবে, আমি এটারে মানে বাড়াই দিব না। কথা কি বুঝতে পারছেন না? আমি বেশি দেখাইছি তার মানে ব্যাংক বেশি দেখাবে না। আমি যদি বেশি দেখাইছি ভুলটা আমারই সংশোধন করতে হবে, আমার বইতে আবার টাকা কমাই দেখাইতে হবে। এটাই হচ্ছে উভয়ের পদ্ধতির ছক। আমরা এইটার নিচে এই অংশটা লিখতে পারতাম, অর্থাৎ নগদান বইয়ের নিচে আমরা এই অংশটা, এই দুই পাশের রেজাল্ট কি হবে? এই দুই পাশের রেজাল্ট সমান হবে। দুই পাশের রেজাল্ট কি হবে? দুই পাশের রেজাল্ট হচ্ছে সমান হবে। দুই পাশের রেজাল্ট কি হবে? আমরা উভয়ের পদ্ধতিটা আগে শিখবো, তাইলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণীটা মজা লাগবে বুঝতে। কারণ আমরা জানি এই দুইটার কাজ আগে কে করছে? ব্যাংক। কে করে ফেলছে? ব্যাংক। এখন তুমি করতেছো। আর এই দুইটার কাজ আগে তুমি করে ফেলছো, এখন কে করবে? ব্যাংক। তুমি করে ফেলছো, এখন কে করবে? ব্যাংক। সোজা কথা, যার বাকি আছে সেই করবে। এনএসএফ চেকের কাজ কি ছিল? তুমি যোগ করে ফেলছিলা, ব্যাংক কিছুই করে না, তাই তুমি বিয়োগ করে দিবে। তুমি যোগ করে ফেলছো, ব্যাংক কিছুই করে না, তাই তুমি বিয়োগ করে দিবে। ব্যাস, সোজা হিসাব। বোঝা গেছে কিনা? আলোচনা ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করি, এতটুকু বুঝতে পারছে কিনা যে কেন এই এন্ট্রিগুলা নগদান বইতে যোগ, কেন এই এন্ট্রিগুলা ব্যাংকের বইতে যোগ। আমি তোমাকে মুখস্থ যদি তুমি করো ভাই, এটা তুমি শিখতে পারবে না। তোমাকে বেসিক জিনিসগুলো এইভাবেই শিখতে হবে, ঠিক আছে? নয়ন ক্লিয়ার? সবাই একটু শেয়ার করি, হ্যাঁ একটু শেয়ার করে দেই, এখনো যারা শেয়ার করি নাই। এটা কিন্তু উভয়ের পদ্ধতি চার্ট শিখে ফেললাম। এই অংশটা তার নিচে বসাবো, আমি জাস্ট পাশাপাশি লিখলাম তোমাকে বোঝানোর সুবিধার্থে। বাকিরা কি বুঝতে পারে নাই? আর যারা আছে সবাই কি বুঝতে পারছে? ক্লিয়ার?
ভিডিওতে অবশ্যই একটা রিঅ্যাক্ট দিব, হ্যাঁ যারা লাইভ মানে রিঅ্যাক্ট করি না তারা কিন্তু রিঅ্যাক্ট করে দিব। মেহরিন বলছো ক্লিয়ার, ওকে ডান। আচ্ছা এখন তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, দেখো আচ্ছা এই যে প্রশ্নটা এখানে আছে, এখান থেকে আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম এগুলোর নাম দেওয়ার চেষ্টা করি, যে কোনটা কার বইতে যোগ হবে তোমাকে বলতে হবে। এখানে এন্ট্রিগুলো দেখে তুমি দেখো বুঝো কিনা কার বইতে কোনটা যোগ হবে। দেখো ৮০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয় নাই। মাত্রই পড়াইলাম। এই চেকটার নাম কি চেক? এই চেকটার নাম হচ্ছে বকেয়া চেক। এই চেকটার নাম কি? বকেয়া চেক। তাহলে বলো উভয়জের পদ্ধতিতে, এই যে দ্বৈত জের, উভয়জের মানে দ্বৈত জের, তাহলে এই চেকটা কার বইতে যোগ বিয়োগ হবে স্যার? এটা কার বইতে? এটা হচ্ছে ব্যাংকের বইতে যোগ হবে, বিয়োগ হবে, তাই কি না? ব্যাংকের বইতে কি হবে? এটা ব্যাংকের বইতে এটা বিয়োগ হবে, কারণ আমি যখন ইস্যু করছি তখন আমি মাইনাস করছি, তাহলে এবার মাইনাস করার কাজ কার? ব্যাংকের মাইনাস করার কাজ। খেয়াল করো, হ্যাঁ সুয়েল বুয়ান না স্যার লাভলি, নতুন পেজ চালু করি নাই, পেজটার রেট আরেকটু বাড়ুক ইনশাআল্লাহ, তারপরে তোমাদেরকে আগে যারা ভর্তি হয়েছিল তারা আবার এটাতে অ্যাড হয়ে যেতে পারবা। সোহেল স্যার আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতেছে ছেলেমেয়েরা, আপনারা হচ্ছে আপনি ইংলিশ ক্লাস নেবেন। সোহাগ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা তারপরে হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট এখনো আদায় হয়নি। তাহলে একটা জিনিস কি খেয়াল করতেছো? আদায়ের জন্য ব্যাংকে জমা দিছো, তো তুমি যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিছো তখন কিন্তু তুমি যোগ করে ফেলছো, তাহলে এখনো আদায় হয় নাই, তার মানে ব্যাংক যোগ করে নাই। তাহলে কে যোগ করবে? ব্যাংক। কে যোগ করবে? ব্যাংক যোগ করবে। বুঝতে পারতেছো কিনা দেখো, এতক্ষণ ধরে এই যে লাস্ট ক্লাস আর আজকে মিলাইয়া, লাস্ট ক্লাস আর আজকে মিলে যে তোমাকে আমি ব্যাখ্যাগুলো শিখাইলাম এই একটা কারণেই, এই একটা কারণে যে লাইনটা পড়ে তোমার বুঝতে হবে কে করছে কে করে নাই। খেয়াল করো, এরপরে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ২৪০০ টাকা চেক প্রত্যাখ্যান হয়েছে। এই যে প্রত্যাখ্যান চেক, যেটাকে আমরা বলছি এনএসএফ চেক। কি চেক? এনএসএফ চেক। এই এনএসএফ চেক কার বইতে বিয়োগ হবে? নগদান বইতে বিয়োগ হবে। আমরা কিন্তু অলরেডি লিখছি, তাই না? নগদান বইতে কি হবে? নগদান বইতে বিয়োগ হবে। ব্যাস দেখো এই অঙ্ক, তুমি জাস্ট যদি এই জিনিসটা মানে বুঝো তাহলে দেখবে অঙ্ক কিন্তু ইজিলি হয়ে গেছে। খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এত টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। দেখো খরিদ্দার মানে কে জানো? খরিদ্দার মানে হচ্ছে দেনাদার। খরিদ্দার মানে কি? দেনাদার। তো দেনাদার কাছ থেকে তুমি যে টাকাটা পাবো এটা দেনাদার তোমার না দিয়ে সরাসরি তোমার অ্যাকাউন্টে জমা করে দিছে, তার মানে ব্যাংকে জমা দিয়ে দিছে। তাহলে এই যে গত ক্লাসে গতকালকে পড়েছিলাম সিএমডিএম, ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, তাহলে এই যে খরিদ্দার বা দেনাদার সরাসরি ব্যাংকে চেকটা জমা দিয়ে দিল, তাহলে ব্যাংকে টাকাটা কি তোমার অ্যাকাউন্টে যোগ করবে না বিয়োগ করবে? অবশ্যই যোগ করবে। তাহলে ব্যাংক কিন্তু যোগ করে দিছে, এবার যোগ করার পালা কার? এবার যোগ করার পালা আমার। অর্থাৎ নগদান বইতে কি করতে হবে? নগদান বইতে যোগ করতে হবে। ব্যাংক যোগ করে ফেলছে, এবার আমার যোগ করতে হবে। আর এটার নাম হচ্ছে ক্রেডিট মেমো। এটার নাম কি? এর নাম হচ্ছে ক্রেডিট মেমো। আপনি বুঝেন নাই? আপনাকে বুঝাবো না। ওকে, এবার আসো দার্যকৃত চার্জ। দেখো তো গতকালকে ক্লাসটা যারা ছিল হুবহু এন্ট্রিগুলো পড়াইছি কিনা। দার্যকৃত চার্জ অর্থাৎ আর বইলাই দিছে কিন্তু নগদান বইতে লেখা হয় না, আরো স্পষ্ট করে দিছে কিন্তু বলা লাগে না, আমরা বুঝতেই পারি। দার্যকৃত চার্জ তার মানে ব্যাংক তোমাকে যে সেবা দেয় তার বাবদ ব্যাংক তোমার থেকে 200 টাকা কাটছে, 1200 টাকা কাটছে। তো ব্যাংক মাইনাস করছে, তাহলে কার মাইনাস করতে হবে এবার? আমানতকারী, অর্থাৎ নগদান বইতে মাইনাস। কোন বইতে মাইনাস? নগদান বইতে মাইনাস। ঠিক আছে, দেখো 2 3 4 5 6 7 এই প্রত্যেকটা এন্ট্রি আমি ব্যাখ্যা করলাম। প্রথম দুইটা এন্ট্রি আমরা যোগ বিয়োগ করতেছি কোনটায়? ব্যাংকে বইতে। আর শেষের যে 4টা এন্ট্রি আছে এগুলো আমরা কোথায় যোগ বিয়োগ করতেছি? নগদান বইতে। 4টা কোথায় যোগ বিয়োগ করতেছি? নগদান বইতে। 4টা কোথায় যোগ করতেছি? নগদান বইতে। প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা যদি এভাবে বুঝি তাহলে আমার অঙ্ক তো শেষ। আরেকটা এন্ট্রি বাকি আছে, উপরে একটা এন্ট্রি ছিল, এটা একটু দেখে আসি। এই যে একটা এন্ট্রি ছিল, এন্ট্রিটা কি ছিল? যে 1000 টাকা চেক, টাকার প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে কিন্তু 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত ব্যাংক আদায় করতে পারে নাই। অর্থাৎ ওই এক মাসের মধ্যে যে সময়টার জন্য তুমি বিবরণী করতেছ এর মধ্যে আদায় করে নাই। তো এটার নাম কি? এই চেকটার নাম হচ্ছে ডিপোজিটে জমা। কি জমা? ডিপোজিটে জমা। তাহলে ডিপোজিটে জমা কার বইতে যোগ হয়? ব্যাংকের বইতে যোগ হয়। তুমি তোমার খাতা দেখতে পারো, ব্যাংকের বইতে কি হয়? যোগ হয়। ব্যাস সুদা হিসাব। তাহলে 3টা এন্ট্রি ব্যাংকের বইতে যোগ বিয়োগ, বাকি 4টা এন্ট্রি কি? নগদান বইতে যোগ বিয়োগ। দেখো আমরা যদি এটা বক্স আকারে দেখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে সব। এই যে দেখো
উভয়ের পদ্ধতি আমরা প্রথমে ব্যাংকের এই যে দেখো খেয়াল করো এই যে ব্যাংক বিবরণী মোতাবেক যে এটা অঙ্কে দেওয়া আছে 20,000 তারপর দেখো এই যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয় নাই তাহলে এই যে দেখো যোগ হইতাছে ব্যাংকের বইতে যোগ আদায়ের জন্য জমাকৃত প্রাপ্য নোট ব্যাংকের বইতে যোগ আর এই যে ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয় নাই এটা হচ্ছে ব্যাংকের বইতে বিয়োগ দেখো তো শেষ ব্যাংকের অংশের কাজ শেষ কত হাজার 24,000 হয়ে গেল আর বাকি এন্ট্রিগুলো বলছে বাকি 4টা এন্ট্রি কোথায় যাবে নগদান বইতে এই যে নগদান বই অনুযায়ী ব্যালেন্স এটা অঙ্কের মধ্যে দেওয়াই আছে এই যে মঞ্জুরকৃত সুদ তুমি পাইছো তাহলে তোমার অঙ্ক যোগ হয়েছে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যোগ হয়েছে বিয়োগ করছে কি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে বিয়োগ করতে হবে চার্জ বিয়োগ করতে হবে শেষ তো অঙ্ক তো হয়ে গেল দেখো তো 24,000 মিলে গেছে কিনা 24,000 মিলে গেছে জাস্ট যেটা স্যার মাথার উপর দিয়ে চলে গেছে বুঝি নাই আরেকবার বুঝান আচ্ছা নয়ন ভৌমিক বুঝো নাই প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা করলাম প্রত্যেকটা এন্ট্রি কেন কোথায় যাবে সেটা বললাম না বোঝার কারণ কি বল প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমি ধরে ধরে বললাম কেন এটা নগদান বইতে যোগ হবে কেন এটা ব্যাংকের বইতে যোগ হবে কেন নগদান বইতে যোগ হবে কেন ব্যাংকের বইতে যোগ হবে আচ্ছা আসো আমরা আরেকটা অঙ্কে যাই তোমাকে এটা থেকে আর না বুঝাই ঠিক আছে উপজয়ের পদ্ধতি করলে আমাদের জন্য কাজটা সহজ হয় এই যে ধরো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসো তুমি এবারে একটু বোঝার চেষ্টা করবে হ্যাঁ দেখো খেয়াল করো কি বলতেছে আমার এই জন্য দুইটা ক্লাস আমি বলছি দুইটা ক্লাস দরকার পড়ে তুমি দুইবার করে চারবার করো কোনো সমস্যা নাই 100% তুমি বুঝবা খেয়াল করো প্রথমে কি বলতেছে এক নাম্বার 310 টাকার একটি আদায়কৃত চেক ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই আচ্ছা এটা তো সহজ হয়ে গেল না এটা না এটা দিয়ে ভালো বোঝা যাবে না আমরা এইখান থেকে একটা উদাহরণ নিই হ্যাঁ এটা দেখা যায় কিনা বলো এই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি ওকে আসো এইটা একটু দেখো কি বলতেছে প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা বোঝার চেষ্টা করছি স্যার কোন তিনটা ব্যাংকের কোন চারটা নগদান বইতে এইটা এখন বললে হবে আমরা তো আলোচনা করে ফেললাম তোমাকে আবার শর্টকাট একটু আমি বলে দেই দেখো নগদান বইতে কোন কোন এন্ট্রিগুলো যায় খেয়াল করো দেখো নগদান নগদান বইতে কোন কোন এন্ট্রিগুলো যায় যাই যোগ হবে হচ্ছে সিএম গুলা ক্রেডিট মেমো গুলা বিয়োগ হবে হচ্ছে ডিএম ডেবিট মেমোরেন্ডাম গুলা তাই তো আর বিয়োগ হবে হচ্ছে এনএসএফ চেক অর্থাৎ প্রত্যাখ্যান চেক এনএসএফ চেক এই তিনটা এন্ট্রি যোগ বিয়োগ হবে হচ্ছে কোথায় নগদান বইতে আর ব্যাংকের বইতে অর্থাৎ পাস বইতে যোগ বিয়োগ হবে কয়টা দুইটা একটা যোগ হবে এটা হচ্ছে ডিপোজিটে জমা কি জমা ডিপোজিটে জমা কি জমা ডিপোজিটে জমা এটা হচ্ছে কি বাদ যাবে বকেয়া চেক কি বাদ যাবে বকেয়া চেক কি বাদ যাবে বকেয়া চেক ডিপোজিটে জমা মানে কি আদায়ের জন্য ব্যাংকে জমা কিন্তু এখনো আদায় হয় নাই আদায়ের জন্য ব্যাংকে জমা এখনো আদায় হয় নাই বকেয়া চেক মানে ৫০০০ স্বীকৃত চেক এখনো কি পাওয়া যায় না চেকের টাকা পাওয়া যায় নাই আর সিএম আর ডিএম গুলা কি কি ছিল যারা লাস্ট ক্লাসটা করে না তাদের জন্য বুঝতে অসুবিধা হবে সিএম ছিল হচ্ছে ওই সকল এন্ট্রি যেগুলো দ্বারা ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা বাড়ায় আর ডিএম হচ্ছে ওই সকল এন্ট্রি যেগুলো দ্বারা ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা কমায় যেমন আসো আরেকটু যদি ক্লিয়ার করি আরেকটু যদি ক্লিয়ার করার চেষ্টা করি আমি তোমাদের আরো কয়েকটা উদাহরণ দেখাই এই যে দেখো
এই যে এই এন্ট্রিগুলা এই যে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। তো এই যে ব্যাংক আদায় করছে, আদায় করে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিবে। ব্যাংক কিন্তু আদায় করে তোমার অ্যাকাউন্টে টাকা কি করবে, যোগ করবে। তাহলে এই এন্টিটি হবে সিএম, অর্থাৎ ক্রেডিট মেমো। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট টাকা আদায় করে তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিচ্ছে। তাহলে এবার তোমার যোগ করতে হবে, ব্যাংক যোগ করছে তোমার যোগ করতে হবে। আচ্ছা, তারপরে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ। তাহলে ব্যাংক যদি পরিশোধ করে, তোমার পক্ষে যদি ব্যাংক পরিশোধ করে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা হ্রাস পাবে। আর টাকা হ্রাস পাইলে ওটা হচ্ছে কি ডিএম, ওটাকে বলে ডেবিট মেমো। তাহলে ব্যাংক পরিশোধ করে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে দিছে, এবার তোমার মাইনাস করতে হবে। ব্যাংক মাইনাস করছে, এবার তোমার মাইনাস করতে হবে। তাহলে দেখো ডিএম আর সিএম অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম, এগুলোর কাজ আগে ব্যাংক করে ফেলে, এই জন্য তোমার করতে হবে, অর্থাৎ নগদান বইতে যোগ বিয়োগ হবে। খেয়াল করতে হবে, ব্যাংকে জমাকৃত চেক বা প্রাপ্য নোটের অমর্যাদা, এটাই হচ্ছে এনএসএফ, এটাই হচ্ছে এনএসএফ চেক। এনএসএফ চেক একেবারে মুখস্থ রাখো, ব্যাংক অলরেডি পড়াইছি। সব সময় আমানতকারীর বইতে অর্থাৎ নগদান বইতে মাইনাস। এনএসএফ চেক, প্রত্যাখ্যান চেক, অমর্যাদাকৃত চেক, এইগুলা সব সময় নগদান বই থেকে মাইনাস। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে এই যে মঞ্জুরকৃত সুদ, দেখো মঞ্জুরকৃত, খেয়াল করো, যদি মঞ্জুর বুঝো তার মানে বুঝতে হবে ব্যাংক তোমারে সুদ দিছে। ব্যাংকে যে তোমার টাকা জমা আছে, সে জমাকৃত টাকার উপর ব্যাংক তোমার ইন্টারেস্ট দিছে। তাইলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে বলো? অবশ্যই বাড়বে। বাড়লে হচ্ছে সিএম, বাড়লে হচ্ছে কি সিএম অর্থাৎ ক্রেডিট মেমো। আর একটা আছে হচ্ছে ধার্যকৃত চার্জ, আরেকটা আছে ধার্যকৃত চার্জ। তাহলে চার্জের ফলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? টাকা কমবে। চার্জ করছে ব্যাংক তোমার থেকে, টাকা কাইটা রাখছে, তাহলে এবার তোমারও কাটতে হবে, কমাইতে হবে। কমাইতে হলে ডেবিট মেমোরেন্ডাম। কেন ডেবিট মেমোরেন্ডাম, কেন ক্রেডিট মেমোরেন্ডাম, এগুলো বিস্তারিত গতকালকে ক্লাস আলোচনা করছে, আজকে আলোচনা করলে সময় নষ্ট হবে। তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে এই এন্ট্রিগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম। এই যে ব্যাংক চার্জ, এই যে দেখো ব্যাংক চার্জ, মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদটা হচ্ছে সিএম, তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ে, আর হচ্ছে ব্যাংক চার্জ হচ্ছে কমে। আচ্ছা, এই এন্ট্রিটা দেখো তো, এইটা একটু বলো তো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, বলো অলরেডি এটা আলোচনা করছি, এটাকে ডিএম না সিএম কে বলতে পারবো বলো তো? নয়ন বণিক, আমরা আরেকবার আলোচনা করব, ওই অঙ্কটাই তোমাকে আরেকবার বুঝাবো, তোমার বুঝতে হবে, ওই অঙ্কটাই আরেকবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই। এবার তুমি আমাকে এটা ক্লিয়ার করো, এটা ক্লিয়ার করো। এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটাকে ডিএম না সিএম বলো? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটাকে ডিএম না সিএম? বলো বলো, দ্রুত বলো, এটা কি ডিএম না সিএম? এটা ডেবিট মেমো না ক্রেডিট মেমো? একটু দেখি কে বলতে পারো, দেখি ডেবিট মেমো নাকি ক্রেডিট মেমো? এনিওয়ান? যারা স্টিল ল্যাপটপ শেয়ার করো নাই, তোমাদেরকে অনুরোধ করছি একটু ল্যাপটপ শেয়ার করে দিও। তোমাদের মাধ্যমে কিন্তু আরো অন্যান্য স্টুডেন্টরা কিন্তু এই ক্লাসটা করার সুযোগ পাবে। কেউ কি বলতে পারবো না এটা কি ডিএম হবে না সিএম হবে? সারা বলছো সিএম হবে। আচ্ছা, ক্রেডিট মেমো। আর কেউ এতক্ষণ ধরে ক্লাস করার পরে এটা না বুঝলে তো হবে না। তুমি জাস্ট নিজের কোশ্চেন করো না, এই এন্টিটির ফলে ব্যাংক কি তোমার অ্যাকাউন্টে টাকা বাড়াবে না কমাবে? জাস্ট একটুকু কোশ্চেন করো নিজেকে। নয়ন ভৌমিক, এইভাবে বলে ফেললে তো হবে না, একটু চিন্তা করতে হবে যে এই এন্টিটির ফলে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে, নিজেকে কোশ্চেন করো। দেখো স্যার, দেনাদার তো তোমার, অর্থাৎ দেনাদার কাছ থেকে তুমি টাকা পাও না, তো দেনাদার কি করছে, এই টাকাটা তোমারে না দিয়ে এই সমপরিমাণ টাকার একটা চেক সরাসরি সে কোথায় জমা দিয়ে দিছে? ব্যাংকে। তাহলে এই যে পাওনা টাকাটা তোমার ব্যাংকে জমা করে দিল, কোথায় জমা করে দিল? ব্যাংকে। তার ফলে কি তোমার ব্যাংক হিসাবে টাকা বাড়বে না কমবে? অবশ্যই তোমার ব্যাংক হিসাবে টাকা বাড়বে। বাড়বে কি না? অবশ্যই বাড়বে, না বাড়ার কারণ তো নাই। এই বাড়বে যেহেতু এটা হচ্ছে সিএম। আর এই সিএম কেন? কারণ ব্যাংক এই কাজটা আগে করছে, যেহেতু একটা ব্যাংকে জমা হয়েছে, তাহলে ব্যাংক আগে অ্যাকাউন্টে টাকা যোগ করবে, যোগ করে তোমার জানাবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা যুক্ত হয়েছে। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সিএম। এইভাবে সিএম আর ডিএম চিন্তা হবে। লাভলি বলছো ডিএম, আবার নয়ন বলছো ডিএম। আচ্ছা, তোমরা যারা ডিএম বলছো তাদের ভুলটা কি বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে এই দেনাদার মানে হচ্ছে খরিদ্দার, অর্থাৎ দেনাদার মানে হচ্ছে খরিদ্দার, যে তোমার থেকে পণ্য কিনে নিয়ে যায়, খরিদ্দার। হ্যাঁ, খরিদ্দার আর দেনাদার একই জিনিস, খরিদ্দার আর দেনাদার একই জিনিস। যারা ডিএম বলছো তারা কি ভুলটা বুঝতে পারছো কিনা?
ডিএম কখন হইতো যদি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা রাখতো। যেমন আমরা যদি বলতাম ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ ব্যাংক তোমার পক্ষে পাওনাদারকে টাকা দিয়ে দিছে, তো টাকা দিয়ে কি সে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়াবে না কমাবে? অবশ্যই টাকা কমাবে, কমাই দিবে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে দিবে। তো মাইনাস করে দিছে মানে হচ্ছে ডিএম, মানে ডেবিট মেমোরেন্ডাম। মাইনাস করে দিছে মানে ডিএম। ব্যাংক মাইনাস করছে তুমিও মাইনাস করবা, ব্যাংক মাইনাস করছে তুমিও মাইনাস করবা, আর এইটা হচ্ছে ব্যাংক যোগ করছে তুমিও যোগ করবা। কথা কি বুঝতে পারছো কিনা? কথা কি বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা যে অঙ্কটা আলোচনা করছিলাম ওইটাই আরেকবার আলোচনা করি। যে অঙ্কটা আলোচনা করছিলাম ওইটাই আরেকবার করি নাকি? এই যে খেয়াল করো, প্রথম এন্ট্রিটা খেয়াল করো কি লেখা আছে। প্রথম এন্ট্রিটা খেয়াল করো কি লেখা আছে। বলা হয়েছে 10,000 টাকার প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কোথায় জমা দিছো? ব্যাংকে। তার মানে অলরেডি কে জমা দেওয়ার কাজটা কে করতেছে? আমানতকারী। আমানতকারী চেকটা কোথায় জমা দিছে? ব্যাংকে জমা দিছে। তো আমানতকারী যখন চেকটা ব্যাংকে জমা দিছে তখন আমানতকারী তার যে নগদান বই আছে এই নগদান বইতে কিন্তু সে কি করে ফেলছে? যোগ করে ফেলছে। কারণ চেকটা টাকাটা আদায় করে তো ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগই করবে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা পারবে। ওই হিসাবে আমি আমার বইতে কি করে ফেলছি? যোগ করে ফেলছি। কিন্তু 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত তা আদায় হয় নাই। 31 ডিসেম্বর মানে ধরো ওই অঙ্কটা 31 ডিসেম্বরের শেষ, এরপরে আদায় হইলে আর এই মাসের হিসাবে আসবে না, পরের মাসের হিসাবে আসবে। কিন্তু ওই 31 ডিসেম্বর তো যে মাসের অঙ্ক করতেছি ওই মাসে ব্যাংক আর টাকাটা আদায় করতে পারে নাই। কি করতে পারে নাই? ব্যাংক টাকাটা আদায় করে নাই। তো ব্যাংক টাকা আদায় না করে কি যোগ করবে? অলরেডি তোমার তো যোগ করার কাজ শেষ, তাহলে এখন যোগ করার কাজটা কার? যোগ করার কাজটা হচ্ছে ব্যাংকের। কার যোগ করার কাজ? ব্যাংকের। তাহলে এখানে কাজটা কে করবে? ব্যাংক যোগ করবে। কে যোগ করবে? ব্যাংক। তোমার যোগ করার কাজ শেষ, তাহলে ব্যাংকের যোগ করার কাজ বাকি আছে, তাহলে যোগটা করবে কে? ব্যাংক। এবার দেখো মানে লাস্ট বার যখন বুঝাইছো অনেকে বুঝো না, এবার বুঝো কিনা দেখো। তাহলে তুমি জমা দেওয়ার সময় তুমি যোগ করে ফেলছো, তাহলে এখন কে যোগ করবে? ব্যাংক। আর এই চেকটার নাম কি ছিল? এই চেকটার নাম হয়েছিল পরিবহনাধীন চেক অথবা ডিপোজিটে জমা। অর্থাৎ এটার কাজ এখনো চলমান আছে, এটার কাজ এখনো শেষ হয় নাই। এটার কাজ এখনো কি আছে? চলমান আছে, এটার কাজটা এখনো শেষ হয় নাই। এই এন্ট্রিটার ব্যাখ্যা কি বুঝতে পারছো কিনা? এই এন্ট্রিটার ব্যাখ্যা বুঝতে পারছো কিনা বলো? তাহলে এটা কার বইতে যোগ হবে? 1 নাম্বার এন্ট্রি যেটা, 1 নাম্বার এন্ট্রিটা ব্যাংকের বইতে কি হইতেছে? যোগ হইতেছে। 1 নাম্বার এন্ট্রিটা ব্যাংকের বইতে কি হইতেছে? যোগ হইতেছে। ক্লিয়ার কিনা বলো? 1 নাম্বার এন্ট্রিটা ব্যাংকের বইতে যোগ হবে। ক্লিয়ার? একটু দ্রুত রেসপন্স করো যারা বুঝো নাই, একটু দ্রুত রেসপন্স করো। ক্লিয়ার? কথা বলা লাগবে তো। তাহলে 1 নাম্বার এন্ট্রিটা কার বইতে যোগ হবে? ব্যাংকের বইতে। দেখো একবারে দেখে নাও, এই যে সলিউশন দেখো, এই যে দেখো, এই যে ব্যাংক বইয়ের মোতাবেক যে জেন দেওয়া আছে এর সাথে 1 নাম্বার এন্ট্রিটা যোগ হইছে, যে দেখো 10,000 টাকা। ঠিক আছে? 1 নাম্বার এন্ট্রিটা কি হইছে? যোগ হইছে। 1 নাম্বার এন্ট্রিটা কি হইছে? যোগ হইছে। 1 নাম্বার এন্ট্রি কি হইছে? যোগ হয়ে গেছে। বেশ, শেষ। এবার আসো 2 নাম্বার এন্ট্রিতে যাই। 2 নাম্বার এন্ট্রি পড়ি আমরা। হ্যাঁ, 2 নাম্বার কি বলছে দেখো। 2 নাম্বার এন্ট্রিটা কি বলছে পড়ার চেষ্টা করি আমরা। দেখো 8,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। ব্যাংকে এখনো উপস্থাপন হয় নাই। এবার বোঝার চেষ্টা করি। এই চেকটার নাম হচ্ছে বকেয়া চেক। কি চেক? বকেয়া চেক। আমরা অলরেডি আলোচনা করছি ক্লাসের শুরুতে। তাহলে খেয়াল করো, এই যে ইস্যু করছে, এই ইস্যু করার কাজটা কে করে? এই ইস্যু করার কাজটা করেছে আমানতকারী। কে করে? আমানতকারী করে। চেক ইস্যু করে আমানতকারী। ইস্যু করছে মানে ধরো পাওনাদার। এই যে পাওনাদার, ইস্যু নরমালি পাওনাদার কি করি? পাওনাদার বরাবর করি। সে আমার থেকে টাকা পায়, তার কাছে চেকটা আমরা তাকে ইস্যু করে দিই। আচ্ছা, এই যে পাওনাদার বরাবর চেকটা আমরা ইস্যু করলাম,
তাই ইস্যু করার ফলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমে বলো তো? ধরো তুমি আমার কাছে 10 টাকা পাবে, এর জন্য তোমার একটা চেক দিলাম, তাহলে এই 10 টাকার চেকটা তো তুমি ব্যাংকের কাছে নিয়ে যাবা, ব্যাংক তোমার দিবে টাকা, 10 টাকা দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা মাইনাস করে ফেলবে, করবে কিনা? ওই চিন্তা করে আমি কি করছি, আমার যে নগদান বই আছে এই নগদান বইতে আমি কি করছি, এই যে 8000 টাকা আছে 8000 টাকা কি করে ফেলছি, মাইনাস করে ফেলছি। তার মানে অলরেডি নগদান বইয়ের কাজ শেষ, আমানতকারীর কাজ কমপ্লিট। তাহলে এখন বাকি আছে কার কাজ, ব্যাংকের বইতে কাজটা বাকি আছে। কার বইতে, ব্যাংকের বইতে। তাহলে এই বকেয়া জায়গার কাজটা কে করবে, ব্যাংক করবে। কে করবে, ব্যাংক। ব্যাংক কি করবে, যোগ করবে না বিয়োগ করবে? অবশ্যই ব্যাংকও বিয়োগ করবে। তুমি যা করছো ব্যাংকও তাই করবে, তুমি যা করছো ব্যাংকও তাই করবে, তুমি যা করছো ব্যাংকও তাই করবে, তুমি যে কাজ করছো ব্যাংকও একই কাজই করবে। তাহলে এই 8000 টাকা ব্যাংক বিয়োগ করবে। দেখো তো আমরা সেম কাজটা খুঁজে পাই কিনা। এই যে দেখো বিয়োগ করছে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই যে 8000 টাকা বিয়োগ, এই যে বিয়োগের ঘর আছে। কথা কি বোঝা গেছে? এইভাবে প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা জানলে, ব্যাখ্যা বুঝলে, একটা অঙ্ক দুইটা অঙ্ক যদি তুমি বুঝা বুঝা করো, তাহলে এই পুরো চ্যাপ্টারই তোমার জন্য ইজি হয়ে যাবে। পুরো চ্যাপ্টার তোমার জন্য ইজি হয়ে যাবে। ব্যাস খালি বুঝতে হবে কে করছে কার বাকি আছে, কে করছে কার বাকি আছে, যার বাকি আছে সেই করবে, ব্যাস হয়ে গেল কাহিনী। ওকে, তারপরে আসো নাম্বার 3, 3 নম্বর এন্ট্রি, আদায়ের জন্য ব্যাংকে জমা কৃত প্রাপ্য নোট। বোঝার চেষ্টা করতে হবে, ব্যাংকে জমা দেওয়ার কাজটা কে করছে, ব্যাংকে তো নিজে নিজে জমা দিবে না, ব্যাংকে জমা দিছে কে, আমানতকারী। কে জমা দিছে, আমানতকারী জমা দিছে। কে জমা দিছে, আমানতকারী। তো আমানতকারী যখন প্রাপ্য নোটের টাকা আদায় করার জন্য ব্যাংকে জমা দিছে, তখন সে কিন্তু তার নগদান বইতে কি করে ফেলছে বলতো, নগদান বইতে যোগ করে ফেলছে। কত টাকা, এই যে টাকা আছে 2000 টাকা, সে কিন্তু তার নগদান বইতে যোগ করে ফেলছে। কারণ সে জানে ব্যাংক আদায় করে তার অ্যাকাউন্টে টাকাটা কি করে দিবে, যোগ করে দিবে। কারণ ব্যাংক এই 8000 টাকা আদায় করে তার অ্যাকাউন্টে যোগ করে দিবে, এই জন্য সে কি করছে, তার আমানতকারীর বইতে অর্থাৎ নগদান বইতে এই 2000 টাকা সে যোগ করছে। ভালো কথা। তাহলে এখন তাহলে কাজটা বাকি কার বলো তো, কাজটা বাকি কার, কাজটা বাকি হচ্ছে ব্যাংকের। তাহলে এই 2000 টাকা ব্যাংক এখন কি করবে, 2000 টাকা ব্যাংক হচ্ছে যোগ করবে। তাহলে দেখো কাজ করে ফেলছে হচ্ছে কে, আমানতকারী, বাকি আছে কার, ব্যাংকের। তাহলে আমানতকারী যা করছে ব্যাংকও তাই করবে, আমানতকারী যা করছে ব্যাংকও তাই করবে। খুবই সিম্পল হিসাব। তাহলে এই 2000 টাকা ব্যাংকের বইতে যোগ হবে, এই 2000 টাকা কার বইতে যোগ হবে, ব্যাংকের বইতে। এই যে দেখো, এই যে 2 নম্বরটি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট, এই যে 2000 টাকা কি হয়েছে, যোগ হয়েছে, শেষ। তাহলে এই 20000 টাকার সাথে এই দুইটা এন্ট্রি যোগ আর এটা যদি বিয়োগ করি, তাহলে आंसर পেয়ে গেছে 24000 টাকা। এই 24000 টাকা হচ্ছে ব্যাংক বিবরণীর যোগফল। দেখো ব্যাংকের বইতে যে 3টা এন্ট্রি যোগ বিয়োগ হইলো, এই 3টা এন্ট্রি বুঝতে পারছো কিনা আমাকে বলো। ব্যাংকের বইতে যে 3টা এন্ট্রি যোগ বিয়োগ হয়েছে, কেন যোগ বিয়োগ হয়েছে, বিশ্বাস করো এই 3টা এন্ট্রির বাইরে আর কোনো এন্ট্রি নাই, সব সময় 3টা এন্ট্রি আসবে, সর্বোচ্চ এই 3টা এন্ট্রি আসবে। তার মানে এই 3টা দাখিলা যদি তুমি ভালো করে বুঝো, তাহলে আর কোনো এন্ট্রি কিন্তু তুমি এখানে পাইবা না। ক্লিয়ার? ওকে, ডান, ক্লিয়ার, ফাইন। আসো বাকিগুলো দেখি। বাইরে এইভাবে যদি তুমি বুঝতে পারো, আমি তোমাকে আর একটা দিন ক্লাস করাবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি তুমি 100% ব্যাংক সমাধান বিবরণী পারবা, না বাইরে যাইবা কই। আসো 3 নাম্বার গেল, 4 নাম্বার দেখি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান। এই যে শব্দটা, এই যে শব্দটা, এই প্রত্যাখ্যান শব্দটা পাইলে এটার নাম কি, এনএসএফ চেক। কি চেক, এনএসএফ। এই এনএসএফ চেক সবসময় কার বইতে বিয়োগ হবে, নগদান বইতে। বলিয়ে দিছি নগদান বইতে বিয়োগ হবে, ব্যাখ্যা শুরুতে পড়াইছে আর পড়াবো না। শুধু প্রত্যাখ্যান চেক পাইলেই নগদান বইতে বিয়োগ করে দিবা, শেষ। কোথা থেকে বিয়োগ করে দিবা, নগদান বইতে। কত হাজার টাকা, 2400 টাকা। খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে দেখো কোথায়, এই যে নগদান বই অনুযায়ী অঙ্ক শুরু হইছে, বিয়োগের অংশটা দেখো, এই যে দেখো, এই যে বিয়োগের প্রথমে 1 নাম্বার প্রত্যাখ্যান চেক, এই যে প্রত্যাখ্যান চেক বিয়োগ হয়েছে 2400 টাকা, এই যে বিয়োগের দিকে আছে। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, তারপরে আসি, এই যে এখানে এই যে মঞ্জুরকৃত সুদ, দেখো একটু আগে আলোচনা করছি মঞ্জুরকৃত সুদ। তার মানে ব্যাংকে কালকে কি ক্লাস আছে নি, হ্যাঁ কালকেও ক্লাস আছে, কালকে এটা ক্লাস 3, কালকে একবারে সৃজনশীল বোর্ডের এমসিকিউ সলভ করব, মানে বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউ সলভ করব। আজকে তো নিয়ম পড়ানো শেষ, তোমাকে আমি উভয়জের পড়াইলাম, উভয়জের পড়ানো শেষ হলে তুমি নিজে নিজে একক যে পদ্ধতি পারবা, নিজে নিজেই পারবা, হুদাই পারবা, এমনিই পারবা।
আচ্ছা, কালকেও 8:30 ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। তাহলে মঞ্জুরকৃত চেক, তাহলে মঞ্জুরকৃত সুদ মানে তোমার অ্যাকাউন্টে তুমি যে ব্যাংকে যে টাকা জমা রাখছো, ব্যাংক ওই জমাকৃত টাকার উপর তোমার ইন্টারেস্ট দিছে, তো ইন্টারেস্টটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে দিছে নিশ্চয়ই। তাহলে কে অলরেডি যোগ করে ফেলছে? অলরেডি ব্যাংক কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে ফেলছে। তাহলে বাকি আছে কার? নগদান বইতে, অর্থাৎ তোমার কাজ। তাহলে এবার তুমি যোগ করবা। কে যোগ করবে? তুমি। তাহলে ব্যাংক যেহেতু যোগ করে, এটা আমরা বলি সিএম। ব্যাংক যোগ করে আমরা কি বলি? সিএম। তাহলে দেখো মঞ্জুরকৃত সুদের টাকাটা নগদান বইতে কি করতে হবে? যোগ করতে হবে। নগদান বইতে কি করতে হবে? যোগ করতে হবে। আবার লেখাও আছে নগদান ভুক্ত হয় না, তার মানে নগদান বইতে লিখতে হবে। তাহলে আগে কে করে ফেলছে? ব্যাংক। এজন্য বলছো নগদান বইতে লেখা হয় নাই। সিম্পল হিসাব, নগদান বইতে লেখা হয় নাই, তোমাকে লিখতে হবে। দাম খরিদ্দার কর্তৃক, এই যে খরিদ্দার মানে দেনাদার বলছিলাম, খরিদ্দার মানে দেনাদার, খরিদ্দার মানে হচ্ছে দেনাদার। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, নগদান বইতে লেখা হয় নাই। তাহলে দেনাদার সরাসরি কোথায় জমা দিছে? ব্যাংকে। তো ব্যাংকে যখন জমা দিছে, তো ব্যাংকে টাকাটা কি করছে? তোমার অ্যাকাউন্টে যোগ করে দিছে। তাহলে ব্যাংক অলরেডি তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে ফেলছে। তাহলে কার যোগ করতে হবে? এবার তোমার, অর্থাৎ নগদান বইতে যোগ করতে হবে। তাহলে এইটাও নগদান বইতে কি হবে? যোগ হবে। লেখাই তো আছে, নগদান বইতে লেখা হয় নাই, এই জন্যই। ধার্যকৃত চার্জ, এই যে চার্জ, চার্জ মানে ব্যাংক যে তোমার সার্ভিস দেয়, এই জন্য সে তোমার অ্যাকাউন্ট থেকে ধরো 200 টাকা কাটে ফেলছে, 1200 টাকা কাটে ফেলছে। তো কাটছে যেহেতু, কে কাটছে? ব্যাংক মাইনাস করে ফেলছে। তাহলে কার মাইনাস করতে হবে? তোমার। তাহলে এটা নগদান বইতে কি করতে হবে? মাইনাস। তাইলে মঞ্জুরকৃত সুদ নগদান বইতে হচ্ছে যোগ, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নগদান বইতে যোগ, ধার্যকৃত চার্জ নগদান বইতে বিয়োগ। তাহলে এই যে যেহেতু যোগ হচ্ছে, এটা হচ্ছে সিএম, এটা যেহেতু যোগ হচ্ছে, এটা হচ্ছে সিএম, এটা যদি বিয়োগ হচ্ছে, এটা হচ্ছে ডিএম। যোগ হইলে সিএম, বিয়োগ হইলে ডিএম, যোগ হইলে সিএম, বিয়োগ হইলে ডিএম। আশা করি বুঝে গেছো। এবার অঙ্কের মধ্যে দেখতে পারো, এই যে দেখো, মঞ্জুরকৃত সুদ যোগ, খরিদ্দার কর্তৃক ব্যাংকে জমা যোগ, প্রত্যাখ্যান চেক বিয়োগ, আর হচ্ছে ব্যাংক চার্জ হচ্ছে বিয়োগ। তাহলে এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এটা হচ্ছে সিএম, এটাও হচ্ছে সিএম, এটা হচ্ছে এনএসএফ চেক, এটা হচ্ছে ডিএম। ব্যাস দেখো তো, এই যে সিএম, এনএসএফ আর ডিএম, এই তিনটা পড়লেই তো হয়, এই তিনটা পড়লেই তো হয়ে গেল, সিএম, এনএসএফ আর হচ্ছে ডিএম। ব্যাস শেষ। আমি আশা করি ইনশাআল্লাহ যারা গতকালকের ক্লাস আর আজকের ক্লাস করবা, তাদের ব্যাংক সমন্বয় বিবরণীর মোর দ্যান 90% শেষ। আগামীকালকে আমরা প্র্যাকটিস করব, আজকেও প্র্যাকটিস করাইলাম, কালকে আরেকটু প্র্যাকটিস করবো, এরপরে ইনশাআল্লাহ তোমার এই চ্যাপ্টারে আর টেনশনের কিছু থাকবে না। আজকের মতো আমরা শেষ করব ক্লাস, এখানেই শেষ হবে ক্লাস। এবং একটা অনুরোধ করে ক্লাসটা শেষ করতে চাই, যারা গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস করছো, তোমরা অনেকেই খাতার মধ্যে লিখছো, ব্যাপারগুলো নোট করছো, কেউ যদি সম্ভব হয় নোটটা একটু ছবি উঠাইয়ে, আমি গতকালকে বলে দিছিলাম আমাদের অ্যাকাউন্টিং আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে যদি নোটগুলো তোমরা একটু শেয়ার করো, তাহলে দেখবা অনেকেই ক্লাস করতে ইন্টারেস্টেড হবে। মানে এই নোটগুলো দেখে হয়তো তার মধ্যে আগ্রহ হবে, বা যারা ক্লাস করে না নোটটাতে, তাদের অনেক বেশি হেল্প হবে। আমি সবাইকে অনুরোধ করবো, যারা রেগুলার ক্লাসগুলো করতেছো, সবাই একটু নোটটা আমাদের অ্যাকাউন্টিং এর গ্রুপে শেয়ার করো। আমি গ্রুপটা লিঙ্কটা আমাদের পেজে দিয়ে দিব। এবং আমাদের এই গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস আমরা আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, কারণ 1 মাসের বেশি এই ক্লাসগুলো আর ফেসবুক রাখবে না, ডিলিট করে দিবে। তো আগামীকালকে 8:30 ইনশাআল্লাহ আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর পার্ট 3 নিয়ে আসবো, যেখানে আমরা বোর্ডের সৃজনশীল প্র্যাকটিস করব। আশা করি ইনশাআল্লাহ কালকের ক্লাসের পরে তোমার আর কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এবং জাবেদাগুলো তুমি খুব সুন্দর করে করতে পারবে উইদাউট মুখস্থ করা। ভালো থাকো সবাই, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো। আমাদের পেজে প্রতিদিন পরীক্ষা হয়, প্রতিদিন রাত 8টায় এমসিকিউ পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এই পরীক্ষাগুলো সবাই দাও। প্রতিদিন 8টায় পরীক্ষা হয়, প্রতিদিন, একদিনও মিস নাই। এই পরীক্ষাগুলো সবাই অ্যাটেন্ড করবে। আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা হয়েছে, দিতে পারো। এই যে বাংলাদেশ বিষয় বলে এই যে লিঙ্ক শেয়ার করা আছে, পরীক্ষাগুলো দিতে পারো। প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন ফ্রি, এবং এরপরে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। প্রতিদিন পরীক্ষা হয়, দিতে পারো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, এখন পর্যন্ত প্রায় 15টা পরীক্ষা হয়েছে। এই 15টা পরীক্ষার লিঙ্ক একসাথে পোস্ট করা আছে। তোমরা কেউ যদি মনে করো স্যার আমি পরীক্ষাগুলো দেই নাই, আমি এখন দিতে চাই, তাহলে তুমিও পরীক্ষাগুলো দিতে পারবা। আমি লিঙ্কটা আবার শেয়ার করে দিব, তার আগে আমি তোমাকে একটু দেখাই দিই। এই যে দেখো, আচ্ছা ইউসুফ স্যার এটা শেয়ার করে দিচ্ছে, আমি পাচ্ছি না এখন খুঁজে। আমি 14-15টা পরীক্ষার লিঙ্ক একসাথে দিয়ে দিব, তোমরা চাইলে ওখানে পরীক্ষা দিয়ে সাথে সাথে তুমি তোমার রেজাল্টটা জানতে পারবে কত তুমি পাইছো। তো ভালো থাকো, আমাদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো, নিজের প্রস্তুতিকে মানে হচ্ছে যাচাই করতে পারো, পাশাপাশি আমাদের ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ সবাই ভালো কিছু করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাকাউন্টিং এর সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।